এই গল্পটি শুরু 1925 সালে, যখন উত্তর পশ্চিম উগান্ডার ছোট্ট কাকভা উপজাতিতে একটি শিশুর জন্ম হয়, যার নাম ইদি আমিন। ইদি আমিনের শৈশব কেটেছে চরম দরিদ্র এবং হিংস্র পরিবেশে, যেখানে তিনি শৈশব থেকেই মানুষ হত্যা, এমনকি পশুর পাশাপাশি মানুষের রক্ত পান করার দৃশ্য দেখেছেন। দারিদ্র্যের কারণে তিনি 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন। তার মা তাকে একা হাতে বড় করেছেন, কিন্তু সম্ভবত তিনি জানতেন না যে তার ছেলে একদিন এমন নিষ্ঠুরতার সীমা অতিক্রম করবে যা কেউ কল্পনাও করতে পারে না। ইদি আমিনের শৈশব কেটেছে এমন এক যুগে যেখানে অন্যান্য দেশের মতো উগান্ডাও ছিল ব্রিটিশদের অধীনে। তিনি অদ্ভুত সব কাজ করে বড় হয়েছেন এবং প্রায় 20 থেকে 21 বছর বয়সে তিনি ব্রিটিশ সামরিক বাহিনীতে যোগদান করেন এবং সহকারী কুক হিসেবে কাজ শুরু করেন। এরপর তার ভালো শারীরিক গঠনের কারণে তিনি ব্রিটিশ সামরিক বাহিনীতে একজন সৈনিক হিসেবে প্রশিক্ষণ লাভ করেন এবং এই সময় তিনি ব্রিটিশদের সাথে সামরিক বক্সিং, সাঁতার এবং রাগবির প্রশিক্ষণ নেন। ব্রিটিশরা এমন একজন সৈনিক চেয়েছিলেন যে তাদের প্রতিটি আদেশ কোনো প্রশ্ন ছাড়াই অনুসরণ করবে, এবং ইদি আমিন ঠিক তেমনই ছিলেন। তিনি তার নিজের লোকদের হত্যা করতে শুরু করেছিলেন, এমনকি আফ্রিকানদের উপর তাদের আধিপত্য বজায় রাখতে সাহায্য করেছিলেন। যেমনটি আমরা বলেছি, ইদি আমিন ব্রিটিশদের প্রতিটি আদেশ অনুসরণ করেছিলেন এবং তাদের জন্য নিজের লোকেদের হত্যা করতে পিছপা হননি। একইভাবে তিনি কেনিয়া এবং সোমালিয়ার মাওমা বিদ্রোহ সাহায্য করেছিলেন, যা 1952 থেকে 1960-এর মধ্যে হয়েছিল। তিনি ব্রিটিশদের পক্ষে লড়াই করেছিলেন এবং চরম নিষ্ঠুরতার সাথে শত্রুকে জীবন্ত কবর দিতেন। তবে এটা ছিল তার নিষ্ঠুরতার এক ঝলক মাত্র। নিজের লোকেদের হত্যা করার কারণে ধীরে ধীরে তিনি ব্রিটিশদের নজরে আসতে শুরু করেন এবং তিনি পদোন্নতিও পেতে থাকেন। হ্যাঁ, 1962 সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর 2য় সর্বোচ্চ পদাধিকারী হন। এই সময় তিনি মিল্টন ওবট নামে একটি ছেলের সাথে দেখা করেছিলেন, যে পরে তার ভালো বন্ধু হয়ে ওঠে, কিন্তু পরবর্তীতে সেই বন্ধুই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। সে সম্পর্কে আমরা পরে কথা বলছি। তার মতো মিল্টন ওবটও ব্রিটিশ সেনাবাহিনীর একটি অংশ ছিলেন এবং উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। দুজনের মধ্যে বন্ধুত্ব খুব গভীর হয় এবং একসাথে তারা ব্রিটিশদের সেনা, অস্ত্র এবং হাতির দাঁত আর বিভিন্ন জিনিস গোপনে পাচার করতে শুরু করে, এবং যখন ব্রিটিশরা এটি জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। দুজনেই এতটাই নিষ্ঠুর ছিল যে তাদের মাঝে যেই আসতো তাকে মেরে ফেলত। তারা তাদের ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে থাকে। 9 অক্টোবর 1962 সালে উগান্ডা ব্রিটিশদের অধীন থেকে স্বাধীন হয় এবং মিল্টন ওবটকে উগান্ডার রাষ্ট্রপতি করা হয়েছিল এবং ইদি আমিনকে সমস্ত সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ করা হয়েছিল। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে কেন ব্রিটিশরা তাদের শাস্তি দেয়নি যখন তারা জানতে পেরেছিল যে মিল্টন ওবট এবং ইদি আমিন উভয়ই তাদের পেছনে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে এর সহজ উত্তর হলো উগান্ডা স্বাধীনতা পেতে চলেছে এবং এর সাথে ব্রিটিশরা ক্ষমতার বাইরে হতে চলেছে। এই দুই ব্যক্তি ছাড়া উগান্ডার নেতৃত্ব দেওয়ার মতো তৃতীয় কোনো যোগ্য ব্যক্তি ছিল না, তাই অনিচ্ছার সত্ত্বেও ব্রিটিশরা তাদেরকে ক্ষমা করে দেয় এবং উগান্ডার দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতেই তুলে দেয়। এখন এখান থেকেই দুই বন্ধুর মধ্যে শত্রুতা হতে শুরু করে। একসঙ্গে কাজ করা দুই বন্ধু হঠাৎ ক্ষমতা এবং অর্থের দিক থেকে নিজেদেরকে দুটি ভিন্ন অবস্থানে আবিষ্কার করে। ইদি আমিন সহ্য করতে পারেনি যে তার বন্ধু অর্থের দিক থেকে তার চেয়ে এগিয়ে। এখন দুই বন্ধুর মধ্যে শত্রুতার বীজ অঙ্কুরিত হয় এবং তারা উভয়ই একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। ইদি আমিন ওবটের বিরুদ্ধে একটি সম্পূর্ণ সেনাবাহিনী গড়ে তুলতে শুরু করে। যাই হোক, যখন রাষ্ট্রপতি ওবট এ সম্পর্কে জানতে পেরেছিল তখন তিনি অবিলম্বে ব্যবস্থা নেন এবং ইদি আমিনকে অবমানিত করেন, অর্থাৎ তার র্যাঙ্কিং কমিয়ে দেন। ইদি আমিন, যিনি সমস্ত সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন, তিনি এখন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হয়েছেন। ওবটের এই পদক্ষেপের পর ইডির ক্ষোভ অনেক গুণ বেড়ে যায়। এখন তাকে তার দুটি স্বপ্ন পূরণ করতে হবে, রাষ্ট্রপতি পদ এবং ওবটের মৃত্যু। এই দুই স্বপ্ন পূরণের পথেই শুরু করলো ইডি। তিনি মানুষের মধ্যে সংযোগ স্থাপন করতে শুরু করেন এবং তাদের আস্থা অর্জন করতে থাকেন। ধীরে ধীরে তিনি সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ওবট যখন 25শে জানুয়ারি 1971 সালে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে সিঙ্গাপুরে গিয়েছিলেন, তখন ইদি আমিন এই সুযোগের সদ্ব্যবহার করেছিলেন এবং তার পেছনে তার সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেছিলেন। হ্যাঁ, তিনি নিজেকে উগান্ডার রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন। এমনিতেই তার সেনাবাহিনীর উগান্ডার উপর একটা প্রভাব ছিল এবং তাছাড়া জনগণের সামনে ইডি ভালো মানুষ সেজেছিলেন। জনগণের জন্য তিনি ছিলেন একজন সৈনিক, যিনি তার দেশের এবং দেশবাসীর জন্য ভেবেছিলেন এবং তার জন্য তিনি প্রাণ দিতেও রাজি।
এখন এখান থেকে পথ পাওয়ার পর তিনি ওবটকে উগান্ডায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেন এবং এই খবর চারিদিকে ছড়িয়ে দেন যে কেউ যদি ওবটের সাথে জড়িত থাকে বা তাকে কোনোভাবে খবর দেয় তাহলে অবিলম্বে তার শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, সন্দেহের ভিত্তিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইডি এমন লোকেদের একটি বাহিনী তৈরি করেছিলেন যাদের সম্পর্কে কেউ কিছু জানত না। তার কাজ ছিল এমন লোকেদের নির্মূল করা যারা ইডিকে হত্যা করতে চেয়েছিল এবং ওবটকে সমর্থন করেছিল। যে দুই বন্ধু একসময় একে অপরের জন্য জীবন বিসর্জন দিতে রাজি ছিল তারা কেবল পদের জন্য একে অপরের চিরশত্রুতে পরিণত হয়েছিল এবং এই শত্রুতায় ইদি আমিন বিজয়ী হয়েছিলেন। তার গোয়েন্দা বাহিনী সন্দেহ ছাড়াই মানুষ হত্যা করতে শুরু করে এবং এতে আঁচলি এবং লাঙ্গো নামে দুটি উপজাতির গোষ্ঠীকে অত্যন্ত বেদনাদায়কভাবে হত্যা করেছিলেন, কারণ তারা সন্দেহ করেছিল যে এই দুই গোষ্ঠী ওবটের সমর্থক। হ্যাঁ, এটি কেবল সন্দেহ ছিল। এখন এখান থেকে উগান্ডার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক এবং ভয়ঙ্কর কাহিনী শুরু হয়, যেখানে ইডি তার নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছিল। 1972 সালে ইদি আমিন একটি স্বপ্ন দেখেন যাতে আল্লাহ তাকে উগান্ডা থেকে সমস্ত এশিয়ানদের তাড়িয়ে দিতে বলেন। এরপর তিনি নিজের নূতন দিক দেখাতে শুরু করে। হ্যাঁ, তিনি উগান্ডা জুড়ে ঘোষণা করেছিলেন যে এখন সমস্ত এশিয়ানদের চলে যেতে হবে এবং যারা যাবে না তাদের মূল্য দিতে হবে। সেই সময় উগান্ডার অর্ধেকেরও বেশি ব্যবসায়ী ছিলেন ভারতীয়, যারা সেখানকার অর্থনীতির প্রায় 60% চালাতো। ইদি আমিন অনিরাপদ ছিলেন যে এশিয়ানরা ধীরে ধীরে তার দেশ শাসন করতে এবং তার দেশবাসী সুযোগ কেড়ে নিতে পারে, তাই ধীরে ধীরে সেখানকার সেনাবাহিনী এশিয়ানদের সম্পত্তির দখল করতে থাকে। একই সময়ে যে সমস্ত এশিয়ানরা উগান্ডার বাইরে যেতে চায়নি তাদের ইদি আমিনের বন্দি শিবিরে রাখা হয়েছিল। যারা যেতে প্রস্তুত ছিল না তাদেরকে মেরে কুমিরকে খাওয়ানো হতো। ব্যাস, এই তো শুরু ছিল। ধীরে ধীরে সে অনেক মানুষকে মেরে ফেলতে শুরু করে এবং বলা হয় প্রায় 4000 পঙ্গু মানুষকে কুমিরের সামনে ফেলে দেওয়া হয়েছিল। তিনি শুধু এশিয়ান নয়, স্থানীয় উগান্ডা উপজাতিদেরকেও হত্যা করতে শুরু করে। মানুষের চিৎকার শুনে ইডি এতটাই উপভোগ করত যে তাদের অত্যাচার করার জন্য একটা ঘর তৈরি করা হয়েছিল, যেখানে মানুষ নির্মমভাবে অত্যাচারিত হতো। মানুষকে চোখ বেঁধে এই চেম্বারে নিয়ে আসা হতো এবং এখানে মানুষ দম বন্ধ হয়ে মারা যেত। নির্মিত চেম্বারগুলির দরজার জানলাগুলি বৈদ্যুতিক ছিল। কেউ যদি পালানোর চেষ্টা করত তাহলে বৈদ্যুতিক শক লেগে সঙ্গে সঙ্গে মারা যেত। শুধু তাই নয়, অনেক সময় চেম্বারে জল ঢেলে দেওয়া হতো, যার ফলে সারা চেম্বারে কারেন্ট ছড়িয়ে পড়ে মানুষ মারা যেত। মৃত্যুর পর তিনি সব মানুষকে কুমিরের মুখে তুলে দিতেন এবং এইসব করে তিনি আনন্দ পেতেন। তিনি আমাদের কল্পনার চেয়েও বেশি বিপজ্জনক এবং নিষ্ঠুর ছিলেন, কিন্তু তারপরেও জনমনে তার তথাকথিত ভালো ভাবমূর্তি ছিল। আপনি তার নিষ্ঠুরতা অনুমান করতে পারেন যে তিনি তার নির্মিত চেম্বারে প্রায় 5 লক্ষ মানুষকে হত্যা করেছিলেন। কথিত আছে যে তিনি তার ঘরে ঘন্টার পর ঘন্টা মৃত মানুষের লাশের সাথে কাটাতেন এবং তাদের সাথে কথাও বলতেন। এমনকি তিনি সেই মৃতদেহগুলির সাথে ঘুমাতেন এবং তা কেউই জানত না, কারণ তার এই ঘরটি ছিল সম্পূর্ণ গোপন। এই গোপনীয়তা প্রকাশিত হয়েছিল যখন তার পঞ্চম স্ত্রী ঘটনাক্রমে তার গোপন ঘরে চলে যায়। তিনি সেখানে যা দেখেছিলেন তা একটি হৃদয় বিদারক দৃশ্য এবং তা তিনি কখনো ভুলতে পারবেন না। তার সেই কক্ষে মাথা, হাত, পা এবং শরীরের অনেক অঙ্গ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বলে জানা গেছে। তবে ধীরে ধীরে এই খবর বেরিয়ে আসতে থাকে এবং সাধারণ মানুষের মধ্যে তার ভাবমূর্তিও নষ্ট হতে থাকে। ক্ষমতায় থাকার জন্য তিনি তানজানিয়া আক্রমণ করেছিলেন, কিন্তু একটি বিধ্বংসী পরাজয় পেয়েছিলেন এবং তারপর তিনি লিবিয়ায় পালিয়ে যান এবং তারপরে সৌদি আরবে চলে যান। সেখানে তিনি 16 আগস্ট 2003 সালে অঙ্গ ব্যর্থতার কারণে মারা যান এবং এইভাবেই একটি নিষ্ঠুর একনায়কের অবসান ঘটে। যাই হোক, কমেন্ট করে এ সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।